তো এই ভিডিওটায় আমরা তাপগতিবিদ্যার যে সূত্রগুলো ছিল সেগুলো একটু রিভিউ করে নিব। তো অনেক সময় যেটা হয় পুরো চ্যাপ্টারে তো অনেকগুলো সূত্র থাকে, তাই কোন সূত্রের ভেতরে কোন সিম্বলের কোন মিনিংটা হয় সেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। তো সেই কারণে এই ভিডিওতে আমরা চেষ্টা করব সবগুলো সূত্রই লিখে কোন সিম্বলটা কোন মিনিং বহন করে এবং এগুলা কোন জায়গা থেকে আসে সেটাকে একটু এক্সপ্লেন করে দেওয়ার। ওকে, তো প্রথমেই আমাদের এই তাপগতিবিদ্যাতে থাকে আমাদের তাপমাত্রার স্কেল সম্পর্কিত কিছু সূত্র। তো তাপমাত্রা স্কেলের যে সূত্র সেটাকে আমরা দুইটা প্যারামিটারের মাধ্যমে প্রকাশ করি। প্রথম যে প্যারামিটারটা থাকে সেটাতে আমরা একটা স্থির বিন্দু ব্যবহার করি, আর দুই নম্বর যে মেথডটা থাকে সেই মেথডে আমরা দুইটা স্থির বিন্দু ব্যবহার করি। সো এক নম্বরে যেটা এক স্থির বিন্দু দিয়ে আমরা করি সেটাতে যেটা হয় সেটা হলো আমরা যে কোনো একটা টেম্পারেচারের তাপমাত্রিক ধর্ম জানা থাকে আমাদের। সাপোজ আমরা T1 টেম্পারেচারের তাপমাত্রিক ধর্ম হলো x1, এটা আমরা জানি। তাপমাত্রিক ধর্ম কি? তাপমাত্রিক ধর্ম হতে পারে আয়তন, সেটা হতে পারে রোধ, সেটা হতে পারে কোনো একটা প্রেসার বা যে কোনো কিছু। ওকে, আর T2 অবস্থার যেই তাপমাত্রিক ধর্ম সেটা হলো আমাদের x2। তো এক বিন্দুর জন্য আমাদের যে ফর্মুলাটা কাজে লাগে সেটা হলো টেম্পারেচারটা সবসময় তাপমাত্রিক ধর্মের সাথে সমানুপাতিক হয়। অর্থাৎ তাপমাত্রা বাড়লে তাপমাত্রিক ধর্মটা বাড়ে, তাপমাত্রা কমলে তাপমাত্রিক ধর্মটা কমে। সো এখান থেকে আমরা বের করে আনতে পারি এইরকম একটা ফর্মুলা, যেটা হলো T1/T2 ইকুয়ালস টু x1/x2। এখন এইটাকে ফার্দার আমরা আরেকটু অ্যাপ্রোচ করে এইভাবে লিখি যে T1 সমান সমান হলো x1 ডিভাইডেড বাই x2 ইন্টু T2। ওকে, সো এখন এখানে যদি আমাদের কোনো একটা অবস্থা জানা থাকে, স্পেসিফিক অবস্থা, তো বেশ কমনলি আমরা যে অবস্থাটা ব্যবহার করি সেটা হলো পানির ট্রিপল পয়েন্টটা, মানে পানির ত্রৈধ বিন্দুটা, যে তাপমাত্রায় এবং চাপে পানিটা একই সাথে বাষ্প, বরফ এবং তরল অবস্থায় অবস্থান করে। ওকে, সো সেই যে টেম্পারেচারটা আসে সেটাকে যদি আমরা T2 বলি, সেই T2টা হলো 273.15 কেলভিন। আর সেখানে যে তাপমাত্রিক ধর্মটা আসে সেটাকে আমরা XTR বলছি। সো সেটার মাধ্যমে যদি আমি এখানে সো সেটার মাধ্যমে যদি আমি এখানে রিপ্লেস করে দেই, তাহলে আমার ইকুয়েশনটা কি আসে? ইকুয়েশনটা আসে T1 এটা ইকুয়ালস টু x1 ডিভাইডেড বাই x tr, এই যে x2 এর বদলে কি বসে xtr ইন্টু T2 যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারটা হলো 273.15 কেলভিন। সো ওভারঅল আমাদের এখানে যে ফর্মুলাটা আছে এইটা আমাদের একটু মুখস্থ রাখতে হয়। ওকে, তো এখানে মনে রাখবো আমরা এই যে ফর্মুলাটা ইউজ করছি এটা কিন্তু শুধুমাত্র ক্যালভিন টেম্পারেচারের জন্য খাটবে। ওকে, ক্যালভিন স্কেলের জন্য খাটবে। অন্য স্কেলগুলোর ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজুয়ালি কাজে লাগাই না। এবার আমাদের দুই নাম্বার যে জিনিসটা থাকে সেটা হলো দুইটা স্থির বিন্দু। তো প্রথম কথা হলো আমাদের স্থির বিন্দু দুইটা কি? স্থির বিন্দু দুইটার মধ্যে একটা হলো আমাদের বাষ্প বিন্দু এবং আরেকটা হলো আমাদের বরফ বিন্দু। ওকে, সো বাষ্পবিন্দুটা কি? বাষ্পবিন্দুটা হলো সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় আমাদের পানি বাষ্পে রূপান্তরিত হয় অথবা বাষ্প পানিতে রূপান্তরিত হয়। কোনটা হবে সেটা ডিপেন্ড করে আমরা তাপ দিচ্ছি নাকি তাপ নিচ্ছি তার উপরে। সো এই বাষ্পবিন্দুর যে টেম্পারেচার সেটাকে আমরা সামথিং, কোন একটা সিম্বল, সেটা নিচে সাবস্ক্রিপ্টে স্টিম লিখে ডিনোট করব। ঠিক সেম ভাবে আমাদের অন্য যেটা থাকে সেটা হলো আমাদের বরফ বিন্দু। এটা হলো সেই বিন্দু যেই বিন্দুতে পানি জমে বরফ হয় অথবা বরফ গলে পানি হয়। তো এখানেও আমরা সাবস্ক্রিপ্ট হিসেবে টেম্পারেচারটা বোঝানোর জন্য আইস ব্যবহার করব। ওকে, সো এখন আমাদের কাছে যদি একটা তাপমাত্রার স্কেল থাকে যেটা হলো এ স্কেল, আর আরেকটা স্কেল সেটা হলো বি স্কেল, তখন এই দুইটা স্কেলের ভিতর যেই সম্পর্কটা হয় সেই সম্পর্কটা হলো অনেকটা এইরকম, যে সাপোজ আমাদের কাছে এখানে একটা বস্তু আছে, সেই বস্তুর টেম্পারেচার আমরা এ স্কেলের মাধ্যমে মাপলাম, তখন সে আমাদের রিডিং দিল এ। আর বি স্কেলের মাধ্যমে যখন মাপবো তখন আমরা রিডিংটা পাবো বি। সো তখন এই রিডিং দুইটার ভিতর যে সম্পর্কটা আসবে সেই সম্পর্কটা হবে অনেকটা এরকম, যে এ মাইনাস এ আইস, অর্থাৎ এ স্কেলের মাধ্যমে যখন আমরা আইসের টেম্পারেচারটা মাপবো তখন যে রিডিং দিবে সেটা, ডিভাইডেড বাই এ স্টিম মাইনাস এ আইস, এটা ইকুয়ালস টু হবে বি স্কেলের এই রাশিগুলো। ওকে, সো বি মাইনাস বি আইস ডিভাইডেড বাই বি স্টিম মাইনাস বি আইস। সো এই যে প্রপার্টিটা আছে এটা ইউজ করে আমরা তাপমাত্রার তিনটা নোন স্কেল, একটা কেলভিন, একটা সেলসিয়াস, একটা ক্যাল ফারেনহাইট, এই তিনটার মধ্যে একটা রিলেশন বের করে রাখি। তো সম্পর্কটা হলো অনেকটা এইরকম, C/5 equals to F-32 divided by 9 equals to ক্যালভিন স্কেলের টেম্পারেচার আমরা T দিয়ে প্রকাশ করছি, তো T - 273 ডিভাইডেড বাই
5। সো ওভারঅল আমাদের এখানে যে সূত্রটা আসলো, এই সূত্রটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। আর সাথে, সাথে আমাদের এই জিনিসটাও একটু মুখস্থ রাখতে হয়। এই যে এখানে যেটা আছে সেটা মুখস্থ রাখতে হয়। মাঝে, মাঝে আমাদেরকে ত্রুটিপূর্ণ স্কেল দিয়ে দেয়। তো ত্রুটিপূর্ণ স্কেলের ক্ষেত্রে তো এই জিনিসটা আর খাটবে না। কিন্তু ত্রুটিপূর্ণ স্কেলে অবশ্যই এই ফর্মুলাটা কাজে লাগবে। তো আমরা এই ফর্মুলাটাও একটু মুখস্থ রাখবো। এরপরে আরেকটা যেটা থাকে সেটা হলো তাপমাত্রিক ধর্মের সাথে রিলেটেড। সো একটু আগেই বলা হয়েছে তাপমাত্রিক ধর্ম মানে যেকোনো কিছু হতে পারে, যেটা তাপমাত্রার সাথে খুব সূক্ষ্মভাবে রিঅ্যাক্ট করতে পারে। যেমন আমরা ইউজুয়ালি যে পারদের থার্মোমিটার ব্যবহার করি সেখানে তাপমাত্রিক ধর্মটা হয় আয়তন। টেম্পারেচার একটু বাড়লে আয়তনটা বেড়ে পারদটা উপরের দিকে উঠে যায়, তখন আমাদের দাগাঙ্কিত স্কেল দেখে আমরা বুঝতে পারি যে আয়তন কতটুকু বাড়লো। তো কোরেসপন্ডিং আয়তন দেখে আমরা বলতে পারি আমাদের টেম্পারেচার হলো এত। তো ঠিক সেম ভাবে এখানে যে তাপমাত্রিক ধর্মটা থাকবে সেটাকে আমরা এক্স এর মাধ্যমে ডিনোট করব। সো দুইটা স্থির বিন্দু যেহেতু আমরা হিসাব করছি, তো আমাদের বরফ অবস্থায় যে তাপমাত্রিক ধর্মটা প্রকাশ করবে, অর্থাৎ বরফের টেম্পারেচারে বা নিম্ন স্থির বিন্দুতে যে তাপমাত্রিক ধর্মটা প্রকাশ করবে সেটাকে আমরা বলবো এক্স আইস, এবং বাষ্প বিন্দুতে যে তাপমাত্রিক ধর্মটা প্রকাশ করবে সেটাকে আমরা বলবো এক্স স্টিম। সো এটার সাথে আমরা একটু আগে যে এ আর বি এর যে সম্পর্কটা দেখলাম সেটার সাথে একটা সম্পর্ক আছে। তো এখন আমরা ধরলাম আমাদের একটা তাপমাত্রার স্কেল আছে যেটা টেম্পারেচারকে আমরা থিটার মাধ্যমে প্রকাশ করছি। সো আমাদের ইকুয়েশনটা আসে এরকম: থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়ালস টু থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে তাপমাত্রিক ধর্ম আছে সেটা, দ্যাট ইজ এক্স, মাইনাস আইস বিন্দুতে যে তাপমাত্রিক ধর্মটা আমরা পাই সেটা হয় এক্স আইস, ইকুয়ালস টু স্টিম বিন্দুতে যে তাপমাত্রিক ধর্ম আছে সেটা মাইনাস এক্স আইস। এবং মজার ব্যাপার হলো আমাদের এই যে পার্টটা আছে এটা কিন্তু যে কোনো দুইটা স্কেলের জন্য সমান। অর্থাৎ এখন আমরা যেটা করতে পারবো, এখানে সাপোজ আমরা সেলসিয়াস স্কেলের জন্য অনুপাতটা বসালাম, এইখানে আমরা ফারেনহাইট স্কেলের জন্য তাপমাত্রিক ধর্মের অনুপাতটা বসাতে পারবো। কারণ এই যে এখানের বামপক্ষে যে রাশিটা আছে সেটা আমরা সেলসিয়াসের জন্য যেমন লিখতে পারবো, সেটা ইকুয়ালস টু আমরা ফারেনহাইটের জন্য লিখতে পারবো। তো এটাও আমাদের বেশ ইম্পর্টেন্ট একটা রিলেশন, এটাও আমাদের মনে রাখতে হয়। তো এইভাবে আমাদের তাপমাত্রা রিলেটেড যে সূত্রগুলো ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট। ওকে, সো নেক্সট আমাদের তাপ এবং রোধ এগুলো নিয়ে কিছু ফর্মুলা আছে। ওকে, সো তাপ নিয়ে প্রথম যে ফর্মুলাটা আসে সেটা হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের ফর্মুলা। তো সেটা আর কিছুই না, সেখানে ডাব্লিউ সমান সমান আসে জে ইন্টু এইচ। এখানে একটু যদি কেয়ারফুলি আমরা লক্ষ্য করি, এই যে এইচটা আছে, এইচটাকে সবসময় ক্যালোরিতে বসাতে হয়। ওকে, এইচকে আমরা বলি হিট, সেটাকে ক্যালোরিতে বসাতে হয়। ডাব্লিউ যেটা সেটাকে অলওয়েজ জুলে হিসাব করতে হয়। ওকে, এটাকে অলওয়েজ জুলে হিসাব করতে হয়। আর এখানে জে যেটা আছে এটাকে আমরা বলি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যেটার ভ্যালু হলো 4.2 জুল পার ক্যালোরি। এবং খুব মনোযোগ দিয়ে যদি আমরা লক্ষ্য করি, এটা আসলে তেমন কিছুই না, এটা হলো ক্যালোরি থেকে জুলে কনভার্ট করার জন্য যে ফর্মুলা সেটা। ওকে, যেমন উদাহরণস্বরূপ আমাকে যদি কেউ বলে এটা যে 2 ক্যালোরি, এটা মানে কত জুল, আমি কি করব, 2 ক্যালোরিকে 4.2 দ্বারা গুণ করে দিব। তো গুণ করলে এখানে জুলে একটা অ্যান্সার পাবো, সেটা কত হবে, সেটা হবে 8.4। তো এটা হলো আমাদের সে ডাব্লিউ, এটা হলো আমাদের এইচ, আর এখানে যে পার্টটা আছে এটা হলো আমাদের জে। সো এই একটা ফর্মুলা আমাদের মাঝে মাঝে কাজে লাগে। তারপরে বিভিন্ন সময় দেখা যায় আমাদের বিভিন্ন সলিড দেয়, সলিড দিয়ে বলে তাদের তাপমাত্রা কতটুকু চেঞ্জ হবে, বা চেঞ্জ হলে সেখানে কতটুকু তাপ শোষিত হবে। তো শোষিত তাপের জন্য আমাদের যে ইকুয়েশন সেটা হলো কিউ, এটা হলো শোষিত অথবা বর্জিত তাপ, সেটা সমান সমান আসে এম এস ডেল্টা থিটা, যেখানে ডেল্টা থিটাটা হলো টেম্পারেচারের পরিবর্তন, এবং সেটা ক্যালভিনে পরিবর্তন হতে পারে, সেলসিয়াসেও পরিবর্তন হতে পারে। আর এস যেটা আছে সেটা হলো আমাদের আপেক্ষিক সুপ্ত তাপ। এই আপেক্ষিক সুপ্ত তাপটা এক একটা পদার্থের জন্য নির্দিষ্ট হয়ে যায়। তবে একটা পদার্থের জন্যই না, সাথে সাথে তার স্টেটের উপরও ডিপেন্ড করে। অর্থাৎ পানির জন্য একটা হবে এবং বরফের জন্য একটা হবে। যদিও দুইটা H2O দ্বারা তৈরি, কিন্তু তারপরও তার বিভিন্ন স্টেট, যেমন তরল নাকি কঠিন, সেটার উপর ডিপেন্ড করে আপেক্ষিক সুপ্ত তাপটা চেঞ্জ হয়ে যায়। আর এখানে যে এম আছে, এমটা হলো আমাদের বস্তুটার ভর, যে বস্তুটা গলে যাচ্ছে ততটুকু ভর। কারণ অনেক সময় আমাদের দেখা যায় এরকম একটা পুরো বস্তু থাকে, এই পুরো বস্তুটা গলে না, গলে তার 1/4। তো তখন আমাদের ভর হিসেবে কিন্তু 1/4 বসাতে হবে, অর্থাৎ যতটুকু গলেছে ততটুকুর ভর। আচ্ছা, তো এখানে এস এর কয়েকটা ভ্যালু আমাদের মাঝে মাঝে মুখস্থ রাখতে হয়। তো ভ্যালুগুলো কি আমি এখানে একটু লিখে রাখি। প্রথমটা হলো পানির জন্য তিনটা যে স্টেট আছে সেই তিনটা স্টেটে আমাদের এস এর ভ্যালু মুখস্থ রাখতে হবে। সো প্রথমটা হলো আমাদের ওয়াটারের জন্য, ওয়াটারেরটা আসে আমরা সবাই জানি 4200 জুল পার কেজি পার কেলভিন।
সো এখানে ক্যালভিনের জায়গায় পার ডিগ্রি সেলসিয়াসও বসানো যেত, অসুবিধা নেই। এরপরে আসে আমাদের আইসেটটা। সো আইসেটটাও আমাদের মোটামুটি মুখস্থ থাকে, সেটা হলো 2100 জুল পার কেজি পার ক্যালভিন। ওকে, সো এখানে কোনটা বড় হবে কোনটা ছোট হবে সেটা আমরা একটু ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারি এভাবে, যে আমাদের আপেক্ষিক সুপ্ততাপটা বলে যে 1 কেজি বস্তু যদি আমরা নেই, সেটার টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কতটুকু তাপ লাগবে। তো খেয়াল করি, পানিকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে বেশি তাপ লাগে নাকি বরফকে? আমরা দেখি যে বরফকে ইউজুয়ালি রেখে দিলে সেটা নিজে নিজে গলে যায়, তো সেটার জন্য কিন্তু খুব বেশি তাপ লাগে না। কিন্তু পানিকে যদি আমরা গরম করতে চাই, টেম্পারেচার বাড়াতে চাই, তাহলে কিন্তু আমাদের চুলায় দিয়ে গরম করতে হয়। তো পানির ক্ষেত্রে ভ্যালুটা কি হবে? অবশ্যই বেশি হবে। আর আইসের ক্ষেত্রে ভ্যালুটা কি হবে? কম হবে। তো এরপরে যেটা থাকে, যেটা আমরা ইউজুয়ালি দেখি না মাঝে মাঝে, সেটা হলো আমাদের ভেপরেটটা, অর্থাৎ বাষ্পেরটা। সো ভেপরেটটা আসে এরকম 1996 জুল পার কেজি পার ক্যালভিন। তো এটাকে অনেক সময় অ্যাপ্রক্সিমেটলি 2000 হিসাবেও ব্যবহার করা যায়। তো এটা ছিল আমাদের পানির জন্য ৩টা, অন্যগুলো ইউজুয়ালি লাগে না। যদি দেওয়া থাকে, যদি আমাদের প্রশ্নে কখনো আসে, তাহলে ইউজুয়ালি সেগুলা প্রশ্নে দেওয়া থাকে। ওকে, সো এখানে যে তাপমাত্রাটা আমরা দেখলাম, এটা কিন্তু ছিল আমাদের যদি টেম্পারেচার চেঞ্জ হয়, তাহলে কতটুকু তাপ শোষিত হবে। কিন্তু অনেক সময় এমন কেস আসে যেখানে টেম্পারেচার কোনো চেঞ্জ হয় না, কিন্তু তারপরও তাপ শোষিত হয়। যেমন একটা পানি যখন একটা বরফ যখন গলে গলে আস্তে আস্তে পানি হয়, তখন ঘটনাটা কেমন হয়? সাপোজ আমাদের কাছে এরকম একটা বরফ আছে, সে বরফের টেম্পারেচার হলো -5 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যখন আমরা তাপ দিব, ধীরে ধীরে এইটা 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে রূপান্তরিত হবে। এরপরে আমরা আরো আরো তাপ দিব, কিন্তু এটার টেম্পারেচার কিন্তু আর বাড়বে না। যেটা হবে সেটা হলো এই জিনিসটা ধীরে ধীরে পানিতে রূপান্তরিত হবে। তো একসময় সেটা 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে আসবে, তাপ আমরা কিন্তু কন্টিনিউয়াসলি দিয়েই যাচ্ছি। এরপরে এটার টেম্পারেচার আস্তে আস্তে বাড়া শুরু করবে। সাপোজ এখন 10 ডিগ্রি সেলসিয়াস আসলো। তো এই যে জায়গাটা আছে, যেখানে টেম্পারেচারের কোনো চেঞ্জ হয় নাই, অর্থাৎ ডেল্টা থিটা 0, তখন কিন্তু এই ফর্মুলা অনুসারে টেম্পারেচার আমরা বের করতে পারবো না। তো ওই সময় যেখানে আমাদের টেম্পারেচার চেঞ্জ হয় না, তাপমাত্রাটা নিজে নিজে শোষিত হয় এবং শোষিত তাপ দিয়ে সে তার নিজের মধ্যে বন্ধনটা ভাঙে, সেটাকে আমরা বলি সুপ্ত তাপ। তো সেই সুপ্ত তাপের জন্য আবার আলাদা ফর্মুলা আছে। যেমন এই সুপ্ত তাপ, এটা সমান সমান হয় এম ইন্টু এল, যেখানে এই যে এলটা আছে, এলটাকে আমরা বলে থাকি আপেক্ষিক সুপ্ত তাপ। ওকে, সো এই আপেক্ষিক সুপ্ত তাপেরও বিভিন্ন ভ্যালু মুখস্থ থাকে। তো আপেক্ষিক সুপ্ত তাপটা আসলে কিছুই না, এটা আসলে আমাদের বলে যে 1 কেজি বস্তুকে গলাতে অথবা 1 কেজি বস্তুকে জমাতে কতটুকু তাপ প্রয়োজন হবে। জমাতে বলতে সেটা তরল থেকে কঠিন হতে পারে, তখন জমাবে। আর জমানো অবস্থা থেকে তরলে রূপান্তরিত হতে পারে, তখন গলবে। সো এটার ক্ষেত্রেও আমাদের কিছু ভ্যালু মুখস্থ রাখতে হয়। যেমন পানির ক্ষেত্রে 2টা ভ্যালু আছে, সেই ভ্যালু 2টা আমরা একটু মুখস্থ রাখি। একটা হলো পানিকে যদি আমরা গলাতে চাই, গলানো মানে হলো ফিউজ করে দেওয়া, 2টা জিনিসকে একসাথ করে দেওয়া। তো অ্যাকচুয়ালি যদিও ওয়ার্ডটা ফিউশন সেখান থেকে এসেছে, আমরা চাইলে এটাকে ফ্লুইড হিসেবে মনে রাখতে পারি। তো এল এফ একটা আছে আর আরেকটা আছে এলভি। এল এফটা বলে 1 কেজি বরফকে পানিতে রূপান্তরিত করতে অথবা 1 কেজি পানিকে বরফে রূপান্তরিত করতে কতটুকু তাপ লাগবে। ঠিক সেম ভাবে এলভিটা বলে 1 কেজি পানিকে বাষ্পে রূপান্তরিত করতে অথবা 1 কেজি বাষ্পকে পানিতে রূপান্তরিত করতে কতটুকু তাপের প্রয়োজন হবে। তো এটাও আমরা গেজ করে মনে রাখতে পারি। এখানে একটা হলো 3,36,000 আর একটা হলো 22,68,000। তো ইউজুয়ালি পানিকে গলাতে কম তাপ লাগে। মানে বরফ যদি আমরা রেখে দেই, সেটা কিন্তু নিজে নিজেই পরিবেশ থেকে তাপ নিয়ে গলে যায়। তো তখন সেখান থেকে আমরা মনে রাখতে পারি যে এটা হবে আমাদের 3,36,000, আর অন্য যেটা আছে সেটা হবে আমাদের 22,68,000। সো এটার ইউনিটটা কি হবে? ইউনিটটা হবে জুল পার কেজি। 1 কেজিকে গলাতে কতটুকু তাপ লাগে, ঠিক সেম ভাবে এটাও হবে কি জুল পার কেজি। ওকে, এরকম থাকে। আর তাপ শোষিত হবে না বর্জিত হবে সেটা আমরা বুঝতে পারবো। যেমন কঠিন থেকে যদি তরল হয় তাহলে তাপ শোষিত হবে, তরল থেকে যদি কঠিন হয় তাহলে তাপ বর্জিত হবে। ঠিক সেম ভাবে আমরা এখানে প্লাস মাইনাসটা হিসাব করে নিতে পারবো। সো এটার মাধ্যমে আমাদের তাপের যে সূত্রগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার ফাইনালি আসবে আমাদের তাপগতীয় বিভিন্ন যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াগুলো এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো প্রথমেই আমরা এখানে বড় করে প্রথম সূত্রটা লিখে রাখি, কারণ এটা একদম পুরো চ্যাপ্টারের জন্য বেসিক। পুরো চ্যাপ্টারের প্রতিটা অংশেই আমাদের এই জিনিসটা প্রয়োজন হবে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হলো এরকম: ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ। তো যদিও আমরা এগুলোকে ডি এর মাধ্যমে প্রকাশ করে থাকি, এই জিনিসটা কিন্তু খুব কমফোর্টেবলি আমরা চাইলে এভাবেও লিখে ফেলতে পারি যে ডেল্টা কিউ এটা ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ।
কৃতকাজে আমরা ইউজুয়ালি ডিডব্লিউটা ব্যবহার করি না, তবে ছোট কৃতকাজ বোঝানোর জন্য আমরা এখানে ডিডব্লিউ লিখেছি। ওকে, কৃতকাজে ইউজুয়ালি কি আমরা কৃতকাজই বলে থাকি, ডাব্লিউ বলে থাকি, তাই এখানে আমরা ডেল্টা ব্যবহার করিনি। সো এই দুইটাই আসলে কি একই সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের বলে যে কিছু পরিমাণ তাপ যদি আমরা দেই কোনো সিস্টেমে, তাহলে সেই অংশটা দুইটা কাজে ব্যয় হবে। একটা হবে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে খরচ, আর আরেকটা হবে তার দ্বারা কোনো একটা কৃত কাজ করতে খরচ। ওকে, সো এইটা ছিল আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। সো এখন আমাদের তাপগতীয় বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে। তো প্রথম যে প্রক্রিয়াটা আমরা নিব সেটা হবে আমাদের সমষ্ণ প্রক্রিয়া। ওকে, সো প্রতিটা প্রক্রিয়ায় আমরা বেশ কয়েকটা জিনিস একটু বের করব। প্রথমটা হলো সেখানে কৃত কাজ কত, 2 নাম্বার সেখানে কতটুকু তাপ শোষিত হবে, 3 নাম্বার সেখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। ওকে, সো এখানে আমরা জাস্ট সূত্রগুলোর অরিজিনটা একটুখানি বলবো আর সূত্রগুলো লিখে যাব, কারণ ডিটেইলে কিন্তু আমরা আগেই পড়ে এসেছি। সো প্রথম কথা হলো আমরা যেহেতু এখানে পুরো চ্যাপ্টারে বেশিরভাগ ক্ষেত্রে আদর্শ গ্যাস নিয়ে কাজ করি, শুধুমাত্র এন্ট্রপি বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে। সো আদর্শ গ্যাসের ফর্মুলা কিন্তু অলওয়েজ খাটবে, দ্যাট ইজ পিবি ইকুয়ালস টু এনআরটি। এই ফর্মুলাটা কিন্তু অবশ্যই খাটবে। এবং সাথে সাথে সমস্ত প্রক্রিয়া মানে কি, সমস্ত প্রক্রিয়া মানেই কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট। আর টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে একটা আবদ্ধ অংশে অবশ্যই যে সূত্রটা খাটে সেটা হলো আমাদের বয়েলের সূত্র। সো P1 V1 এটা ইকুয়ালস টু হবে P2 V2। তবে এটার ক্ষেত্রে খুব ক্রুশাল একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো আমাদের টেম্পারেচার থাকতে হবে কনস্ট্যান্ট এবং সাথে সাথে আমাদের মোল সংখ্যা বা ভর সংখ্যা সেটাও থাকতে হবে কনস্ট্যান্ট। যদি আমরা কখনো এমন কোনো কেস দেখি যেখানে আমাদের পাত্র থেকে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে অর্থাৎ মোল সংখ্যার পরিবর্তন হচ্ছে, সেখানে কিন্তু P1 V1 ইকুয়ালস টু P2 V2 অর্থাৎ বয়েল চার্লসের সূত্র এগুলো একটাও খাটবে না। সো প্রথমে এটা ছিল আমাদের সমস্ত প্রক্রিয়ায় কোন ধরনের সূত্রগুলো খাটে। 2 নাম্বার হলো সমস্ত প্রক্রিয়াকে আমরা আইডেন্টিফাই করি কিভাবে। তো সেটার জন্য আমাদের 2 টা আইডেন্টিফাই করার মতন বৈশিষ্ট্য থাকে। তো ফার্স্ট যে বৈশিষ্ট্য সেটা হলো এই প্রক্রিয়াটা অনেক স্লো হয়, স্লো প্রসেস। আর 2 নাম্বার যেটা আছে সেটা হলো আমরা এই যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা যে পাত্রের মাধ্যমে সংঘটিত করব, সেই পাত্রটাকে হতে হবে পারফেক্টলি পরিবাহী। অর্থাৎ পরিবহনের জন্য এখানে কিন্তু কোনো তাপের খরচ হবে না। ওকে? ওকে, সো এই ৩ টা বৈশিষ্ট্য আমাদের এখানে থাকে। এখন আমরা যেটা জানবো সেটা হলো তার অভ্যন্তরীণ শক্তিটা কত, তার কৃতকাজটা কত এবং তার দ্বারা শোষিত অথবা বর্জিত তাপের মানটা কত। সো প্রথমে আমরা এখানে দেখব অভ্যন্তরীণ শক্তিটা। ওকে, সো যেখানে আমরা অভ্যন্তরীণ শক্তি এই ব্যাপারগুলো লিখবো অবশ্যই বুঝে রাখবো সেখানে আমরা পরিবর্তন নিয়ে কথা বলছি। কারণ অভ্যন্তরীণ শক্তিটা কিন্তু আমাদের ডিফাইন করা একটা জিনিস, সেটাকে আমরা এক্স্যাক্টলি কখনো মাপতে পারি না। আমরা যেটা মাপতে পারি সেটা হলো এটার পরিবর্তনটা। তো প্রথমেই বলে রাখি অভ্যন্তরীণ শক্তিটা একটা স্টেট ফাংশন। তো স্টেট ফাংশনের মিনিংটা কি? মিনিংটা হলো এই যে রাশিটা আছে এটা শুধুমাত্র গ্যাসের আদি তাপমাত্রা এবং শেষ তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এই যে প্রথম তাপমাত্রা থেকে দ্বিতীয় তাপমাত্রাতে কোন অবস্থায় গিয়েছে সেটার উপর কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নেই। অর্থাৎ আমাদের যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ, বা আমি সংক্ষেপে এটাকে ডিইউ লিখছি। ওকে, সংক্ষেপে এটাকে আমি ডিইউ লিখছি, চাইলে আমরা এটাকে ডেল্টা ইউ লিখতে পারি, একই কথা, একটা লিখলেই হবে। সেটার ভ্যালুটা আসে এইরকম F/2 nRT। এইটা আমরা খুব বেশি ব্যবহার করি না, আমরা বেশি ব্যবহার করি যেটা সেটা হলো NCV dt। তো পরিচয়গুলো একটু বলে দেই। এখানে এফটা কি? এফটা হলো তার স্বাধীনতার মাত্রা। এই স্বাধীনতার মাত্রাটা ডিপেন্ড করে আমাদের অণুটা কোন ধরনের। তো অণুটা যদি একপারমাণবিক হয় তাহলে স্বাধীনতার মাত্রা হয় 3। অণুটা যদি আমাদের দ্বিপারমাণবিক হয় তাহলে স্বাধীনতার মাত্রা হয় 5। আর অণুটা যদি ত্রিপারমাণবিক হয় বা বহু পারমাণবিক হয় অর্থাৎ 3 এর থেকে বেশি হয় তখন সেটার স্বাধীনতার মাত্রা হয় 6। তো সেই হিসাবে আমরা এখানে ডিইউ অথবা ডেল্টা ইউ এর মাধ্যমে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বের করে নিতে পারবো। সো এখানে টি ইউজ না করে আমরা ডিটি ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সো এটা হলো আমাদের 2টা ফর্মুলা। এখন দেখে মনে হতে পারে এখানে যে সিভিটা আছে, সিভি তো আমাদের স্থির আয়তনের একটা বৈশিষ্ট্য। কিন্তু আসলে না, সিভি হ্যাঁ, এটা ঠিক যে সেটা স্থির আয়তনের বৈশিষ্ট্য। কিন্তু অভ্যন্তরীণ শক্তির ভ্যালুটা কিন্তু এটা আসে সবসময়। ওকে? তো সেটা ইররেসপেক্টিভ অফ আমাদের প্রসেসটা কি। প্রসেসটা সমষ্ণ হতে পারে, রুদ্ধতাপীয় হতে পারে, যেই প্রক্রিয়াই হোক না কেন অলওয়েজ এটার ভ্যালু কি হবে? এনসিভিডিটি হবে। এখন আমাদের যে অভ্যন্তরীণ শক্তি সেটা আমরা কোন প্রসেসে মাপছি এখন? সমষ্ণ প্রক্রিয়ায়। তো সমষ্ণ প্রক্রিয়ায় কোন জিনিসটা চেঞ্জ হয় না? টেম্পারেচার চেঞ্জ হয় না। তাহলে ডিটি অবশ্যই কত হবে? 0 হবে। সো ডিটি যদি 0 হয়, ডিইউর ভ্যালু কত হবে? ডিইউর ভ্যালু কিন্তু সমষ্ণ প্রক্রিয়ায় 0 হয়।
তো এটা আমরা একটু মনে রাখবো যে টেম্পারেচার যদি চেঞ্জ না হয় তাহলে সমস্ত প্রক্রিয়ায় ভ্যালু কত হবে? 0 হবে। অভ্যন্তরীণ শক্তির পরে আমাদের আসে কৃতকাজ। তো কৃতকাজের জন্য আমাদের একটা ফর্মুলা বের করা আছে। ফর্মুলাটা হলো nRT ln V2/V1। এখন একটু খেয়াল করি, এখানে কিন্তু আমাদের বয়েলের সূত্রটা খাটবে যেহেতু সমস্ত প্রক্রিয়া। তাহলে বয়েলের সূত্র অনুসারে P1V1 ইকুয়ালস টু হয় কত? P2V2। এখান থেকে V2/V1 এটাকে কিন্তু বলা যায় P1/P2। সো যেহেতু আমাদের P1 P2 আর V2/V1 সমান, তাহলে এই সূত্রটাকে চেঞ্জ করে আমি চাইলে এভাবেও লিখতে পারি যে nRT ln P1/P2। আবার যেহেতু আদর্শ গ্যাসের ফর্মুলা সব ক্ষেত্রেই খাটবে, তাহলে P1V1 অর্থাৎ PV এটা ইকুয়ালস টু কিন্তু কি বলা যাবে? nRT। সমস্যা হয় 2 নেই 1 নেই, দুই ক্ষেত্রেই আমাদের টেম্পারেচারের ভ্যালু কি সেম। সো এখানে যে nRT পাচ্ছি তার বদলে চাইলে আমরা কি P1V1 ও বসাতে পারবো, P2V2 ও বসাতে পারবো। অর্থাৎ আরো দুইটা ইন্টারপ্রিটেশন এখানে আমরা আনতে পারি। সেটা হলো P1V1 ln V2/V1 অথবা P2V2 ln V2/V1। তাহলে এটার যেকোনো একটাই কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো। এবং লাস্টলি যেটা আসে সেটা হলো আমাদের তাপ। সো তাপের ক্ষেত্রে আমরা মনে রাখবো, আমরা যাই লিখি না কেন তাপের ক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র পরিবর্তন নিয়ে কথা বলতে পারি। এক্স্যাক্টলি তাপ কতটুকু আছে সেটা কিন্তু আমরা মাপতে পারি না কখনো। সো ডেল্টা কিউ তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি এটা সমান সমান হবে ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ। একটু আগেই দেখেছি আমাদের ডেল্টা ইউটা কত আসে? 0 আসে। সো ডেল্টা কিউ যেটা সেটা অবশ্যই কার সমান? ডাব্লিউ সমান। আর ডাব্লিউর জন্য তো আমরা একটু আগেই অনেকগুলো ইকুয়েশন দেখেছি। সো এই যতগুলা ভ্যালু আছে কৃতকাজের সবগুলার মাধ্যমেই আমরা এখানে চাপটা নির্ণয় করতে পারবো। সো এটা ছিল আমাদের সমস্ত প্রক্রিয়ার জন্য যে সূত্রগুলো প্রয়োজন হয় সেই সূত্রগুলো। ওকে, সো সমষ্ণের পরে আমরা আরেকটা সহজ নেই, সেটা হলো আমাদের সমচাপ প্রক্রিয়া। তো সমচাপ প্রক্রিয়ায় নাম দেখেই বোঝা যায় এখানে কে কনস্ট্যান্ট থাকবে, এখানে আমাদের প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে। তো এখানে যদি সূত্রগুলো লিখতে চাই, প্রথমত আদর্শ গ্যাস যেহেতু তাই PV is equals to nRT, এই সমীকরণ কিন্তু অবশ্যই খাটবে। 2 নাম্বার প্রেসার কনস্ট্যান্ট থাকলে এই ইকুয়েশনটা লেখা যায় যে V1/T1 এটা ইকুয়ালস টু হয় V2/T2। ওকে, সো এই দুইটা সূত্র অ্যাপ্লিকেবল হবে। সো এরপরে বাকি যে তিনটা প্রসপেক্ট থাকে অর্থাৎ কৃতকাজ, তাপ এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেগুলো দেখি। ওকে, সো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন একটু আগেই আমরা দেখেছিলাম। এটা কিন্তু একটা স্টেট ফাংশন ছিল। অর্থাৎ এটা শুধুমাত্র আদি এবং শেষ অবস্থার উপর ডিপেন্ড করতো। কোন প্রক্রিয়া এটা তার উপর ডিপেন্ডেন্সি নেই। তাই ফর্মুলা কিন্তু অবিকল আগের মতন হবে। দ্যাট ইজ F/2 nR dt, অথবা এখানে চাইলে আমরা ডেল্টা টিও বসাতে পারি। অথবা এটা ইকুয়ালস টু কি হয়ে যায়? এটা ইকুয়ালস টু হয়ে যায় NCV dt। খুব ইচ্ছা করবে আমাদের সমচাপ প্রক্রিয়া দেখে এখানে সিপি বসানোর। কিন্তু অভ্যন্তরীণ শক্তি কিন্তু, আবার বলছি, অভ্যন্তরীণ শক্তি আমাদের প্রক্রিয়ার উপর ডিপেন্ডেন্ট না। এটা সবসময় কি হবে? সবসময় এটা আমাদের সিভি হবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। সো অভ্যন্তরীণ শক্তির পরে আমাদের যেটা আসে সেটা হলো কৃতকাজ। ওকে, সো সমচাপ প্রক্রিয়া কৃতকাজের যে রাশিমালা সেটা আসে আমাদের P ইন্টু ডেল্টা ভি। আর এই ডেল্টা ভি এর ভিতরে কিন্তু আছে V2 মাইনাস V1, অর্থাৎ পরবর্তী মাইনাস আগেরটা। এখন যেহেতু আমাদের এখানে আদর্শ কাছে সূত্রটা খাটবে, তাই লক্ষ্য করি পিভি ইকুয়ালস টু আমরা কি জানতাম? nRT। সো বাম পক্ষে যদি আমরা স্লাইটলি চেঞ্জ করি, দ্যাট ইজ পি ইন্টু ডেল্টা ভি লিখি, তাহলে ডান পক্ষেও কিছু একটা চেঞ্জ হবে। তো গ্যাসের পরিমাণ, দ্যাট ইজ মোল সংখ্যা এবং আদর্শ গ্যাস কনস্ট্যান্ট এগুলো তো চেঞ্জ হবে না, তাহলে চেঞ্জ অবশ্যই হবে আমাদের টিটা। সো এটা সমান সমান হয়ে যাবে nR ডেল্টা টি। তাই যে পি ডেল্টা ভি তার বদলে চাইলে আমরা বসাতে পারবো nR ডেল্টা টি। তো অনেক সময় দেখা যায় যে সমচাপ প্রক্রিয়ায় আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হয়। তাই এটা যদি আমাদের খুব কেয়ারফুলি মাথায় থাকে। এরপরে আমাদের যেটা আসে সেটা হলো তাপের ইকুয়েশনটা। সো তাপের ক্ষেত্রে আমাদের একদম ডেফিনিশনটা ইউজ করতে হয়। ডেফিনিশনটা কিসের? সেটা হলো আমাদের মোলার আপেক্ষিক তাপের ডেফিনিশন। তো মোলার আপেক্ষিক তাপ আমাদের এটা বলতো যে মোলার আপেক্ষিক তাপের যে সমচাপ প্রক্রিয়ায় মোলার আপেক্ষিক তাপ সিপি এটা সমান সমান হবে শোষিত চাপ, দ্যাট ইজ ডেল্টা কিউ, অথবা এখানে আমরা ডিকিউ ব্যবহার করতে পারি, ডিভাইডেড বাই এন ইন্টু ডিটি। সো আমরা যদি এখান থেকে রিঅ্যারেঞ্জ করি তাহলে ডিকিউ সমান সমান লেখা যায় এন সিপি ডিটি। সো বড় পরিবর্তনের জন্য যদি লিখি তাহলে এটাকে আমরা লিখতে পারবো ডেল্টা কিউ ইকুয়ালস টু এন সিপি ডেল্টা টি।
তো খেয়াল করি আমাদের অভ্যন্তরীণ শক্তির যে ফর্মুলা সেটা হলো কি এনসিভিডিটি, আর আমাদের তাপের যে ফর্মুলা সেটা হলো এনসিপিডিটি। এই ব্যাপারটা যাতে আমাদের একটু মনোযোগ দিয়ে এই ব্যাপারটা যাতে আমরা একটু মাথায় রাখি। সো আমরা ৩ টা ফর্মুলা কিন্তু জেনে ফেললাম কোন প্রক্রিয়ার জন্য, সমচাপ প্রক্রিয়ার জন্য। এবার আমরা যেটা দেখব সেটা হলো আমাদের সম আয়তন প্রক্রিয়া। ওকে, সো সম আয়তন প্রক্রিয়ায় নাম দেখেই বোঝা যায় এখানে কে কনস্ট্যান্ট থাকবে, এখানে আমাদের ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, এবং যেহেতু আদর্শ গ্যাস নিয়ে কাজ করব অবশ্যই খাটবে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি সমীকরণ, এবং ভি যখন কনস্ট্যান্ট থাকে তখন যে ফর্মুলাটা লাগে সেটা হলো P1/T1 ইকুয়ালস টু P2/T2। ওকে, সো এবার আমরা এখানে অভ্যন্তরীণ শক্তিটা দেখি। তো অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে যথারীতি নতুন কোনো ফর্মুলা নেই, ফর্মুলা একই, সেটা হলো F/2 nR ডেল্টা টি অথবা NCVDT। এরপরে আসবে আমাদের কৃতকাজ। সো কৃতকাজের জন্য আমরা জানতাম যে DW এটা মানে চলে আসতো PdV, অর্থাৎ প্রেসার ইন্টু ভলিউমের ছোট্ট চেঞ্জ। তো যেহেতু আমাদের সমায়তন প্রক্রিয়ায় ডিভি এর ভ্যালু শূন্য হবে, তাই ছোট্ট কৃতকাজও কিন্তু কি হবে, শূন্য হবে। আর এরকম ছোট ছোট কৃতকাজ সবগুলোকে যোগ করলে আমরা টোটাল কৃতকাজটাও কি পাবো, জিরোই পাবো। তো সমায়তন প্রক্রিয়ায় আমাদের কৃতকাজের ভ্যালুটা আসে জিরো। এটা যাতে আমরা খুব ভালোভাবে মাথায় রাখি। কৃতকাজের পরে আমাদের যেটা আসবে সেটা হলো তাপ। সো তাপের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডেল্টা কিউ ইকুয়ালস টু হবে ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ। সো ডাব্লিউ যেহেতু জিরো, এটা অবশ্যই কার সমান, ডেল্টা ইউ এর সমান। সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো ডেল্টা কিউ, এটা সমান সমান এনসিভি ডেল্টা টি। সো আমরা যদি এটা ভুলেও যেতাম তাহলেও আমরা কিন্তু মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা থেকে এক্স্যাক্টলি এই ইকুয়েশনটা পেতাম। কারণ মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞানুসারে আমরা জানতাম যে সিভি এটা সমান সমান হবে শোষিত তাপ ডিভাইডেড বাই কত মোল গ্যাসের জন্য শোষিত তাপ ইন্টু টেম্পারেচারের চেঞ্জ কতটুকু হয়েছে। সো এখান থেকে ডেল্টা কিউ অথবা শুধু কিউ সেটা ইকুয়ালস টু চলে আসতো এনসিভি ডেল্টা টি। আবার বলে রাখি, যখনই আমরা তাপ নিয়ে কথা বলছি অলওয়েজই কিন্তু আমরা কি কোনো না কোনো পরিবর্তন নিয়ে কথা বলবো। তাই কিউ লিখি ডেল্টা কিউ লিখি মিনিং কিন্তু একই, একটা লিখলেই হবে। ওকে, সো এটা ছিল আমাদের কি সম আয়তন প্রক্রিয়ায় তিনটা রাশির মান। এখন আমাদের লাস্টলি যেটা লাগবে সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, সো রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কিন্তু আমাদের অন্য যে প্রক্রিয়াগুলো ছিল তার থেকে কিছুটা আলাদা। ওকে, এটার ক্ষেত্রে আমাদের একদম পি আর ভি তারপরে টি আর ভি এগুলোর ভিতর যে সম্পর্ক সেই সম্পর্কগুলো অনেকটা আলাদা হয়। তো সম্পর্কগুলো আমরা একটু দেখি কি কি আসে। প্রথমে পি আর ভি এর ভেতর যে সম্পর্ক সেটা হয় অনেকটা এরকম, P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা। গামার পরিচয় কি সেটাতে আমরা একটু পরেই আসছি। এরপরে পি আর ভি এর ভেতর আমরা সম্পর্ক পেয়েছি, এবার টেম্পারেচার আর ভলিউমের ভেতর একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হয় অনেকটা এরকম, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তো এই ফর্মুলাটাকে আমরা অনেক সময় মনে রাখি এইভাবে, এই যে এখানে টি আর ভি আছে টিভির মতন মনে হচ্ছে, তো আমরা মনে রাখি এভাবে টিভির দর্শক একজন কম, ওই যে মাইনাস ওয়ান, ওই মাইনাস ওয়ান ব্যাপারটা এভাবে মনে থাকে। ওকে, সো এরপরে প্রেশার আর টেম্পারেচারের ভেতরে কি থাকবে, একটা সম্পর্ক থাকবে। সো প্রেশার আর টেম্পারেচারের সম্পর্কটা হলো একটা এইরকম, যে P1 T1 টু দি পাওয়ার গামা 1 মাইনাস গামা ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা 1 মাইনাস গামা। তো এটাকেও আমরা একটা ছোট্ট লাইনের মাধ্যমে মনে রাখি। তো লাইনটা হলো অনেকটা এরকম, এই যে পিটি এটা দেখে পাটালি গুড়ের কথা মনে পড়ে, হ্যাঁ? সো এটাকে আমরা মনে রাখি এভাবে যে পাটালি উপরে কি আছে গুড়, এরপরে 1, এরপরে গ্রাম। ওকে, তাহলে পাটালি গুড় 1 গ্রাম, এইভাবে এই সূত্রটা মনে রাখা যায়। সো তিনজনের ভেতরে এই যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা আমাদের কাজে লাগবে। এরপরে অবশ্যই যেহেতু আদর্শ গ্যাস তাহলে যেই ফর্মুলাটা হবে সেটা হলো পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। ওকে, সো এখন এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের দুইটা শর্ত আছে। তো শর্তগুলোর ভিতর প্রথমটা হলো এই প্রক্রিয়াটা অনেক ফাস্ট হবে, এবং দেখবো আমরা অঙ্কের ভেতরে এখানে হঠাৎ অথবা আকস্মিক এই টাইপের কথাগুলো বলা থাকে। যেমন একটা টায়ার হঠাৎ ফেটে গেল, তারপরে হঠাৎ একটা বস্তু সংকুচিত হলো, এই টাইপের বিভিন্ন কথা বলা থাকবে। আর 2 নাম্বারটা হলো আমরা এই যে প্রক্রিয়াটা যে পাত্রের ভিতরে ঘটাবো সেই পাত্রটাকে হতে হবে সম্পূর্ণরূপে তাপের কুপরিবাহী, অর্থাৎ তাপকে সে যেতেও দিবে না
বের হতেও দিবে না। সো এই লাইনগুলো কিন্তু আমাদের বেশ ইম্পর্টেন্ট, কারণ এগুলোর মাধ্যমেই আমরা প্রশ্নের ভেতরে প্রক্রিয়াটা রুদ্ধতাপীয় নাকি অন্য ধরনের প্রক্রিয়া সেটা বুঝতে পারবো। সো এখন আমরা বাকি যেই টার্মগুলো থাকে সেগুলো বের করে নিই। প্রথমেই হলো আমাদের অভ্যন্তরীণ শক্তি। ওকে, সো আগেই বলা হয়েছে অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে কোনো চেঞ্জ আসে না, অলওয়েজ সেম থাকে। তাহলে ফর্মুলাগুলো হলো ডেল্টা ইউ ইকুয়ালস টু এফ বাই টু এন আর ডেল্টা টি, আর এটি ইকুয়ালস টু লেখা যায় এন সিভি ডেল্টা টি। এরপরে আসবে কৃতকাজ। ওকে, সো কৃতকাজের জন্য যে ফর্মুলাটা সেটা বেশ ইউনিক, একটু একটু ভালোভাবে মনে রাখতে হবে আমাদের। তো ফর্মুলাটা আসে এরকম, এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু। সো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করি, আমাদের এখানে কিন্তু টি ওয়ান মাইনাস টি টু হয়। অর্থাৎ আমরা এই দুইটা জিনিস একটু মনে রাখবো, যখন এখানে গামা মাইনাস ওয়ান হবে তখন এখানে টি ওয়ান মাইনাস টি টু হবে। অর্থাৎ আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, এই যে ওয়ান আর এখানের যে ওয়ান, এই দুইটা কিন্তু কাছাকাছি থাকবে। ওকে, এটা যাতে আমাদের একটু মনে থাকে। সো এটা হলো আমাদের কৃতকাজের রাশিমালা। এরপরে আসবে আমাদের তাপের রাশিমালা। সো তাপের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের ডেল্টা কিউ এখানে কত হবে, জিরো হবে। কারণ আমরা যে পাত্রটা নিয়েছি সেটা কি, পাত্রটা ছিল তাপের কুপরিবাহী। আবার ঘটনাটা আমরা ঘটিয়েছি অনেক ফাস্ট। তাপের যে পরিবহন হবে সেটা হওয়ার জন্য কিন্তু কিছুটা সময় লাগে, কিন্তু আমরা ফাস্ট করার মাধ্যমে সেই সময়টাই দিই না, তাই তাপ কিন্তু পরিবাহিত হতে পারে না। তো আমরা মনে রাখবো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মানে কি, তাপকে রুদ্ধ করে দেওয়া। অর্থাৎ তাপের আদান প্রদানটা কত হবে, জিরো হবে। সো এইভাবে আমরা এই তিনটা ফর্মুলা কিন্তু বেশ ভালোভাবে মনে রাখতে পারি। সো এখানে বেশ কয়েকটা আননোন রাশি ছিল, সেটা হলে যে গামা বা এগুলা কি। তো সেগুলোর পরিচয়গুলো আমরা একটু মনে রাখি এখানে। তো প্রথমে আমরা দেখে রাখি, আমরা যে মোলার আপেক্ষিক তাপ নিতাম সেটা কিন্তু দুইটা প্রসেসের জন্য আমরা দুইটা পেয়েছি। একটা হলো আমাদের সম চাপ প্রক্রিয়ায় মোলার আপেক্ষিক তাপ, আরেকটা হলো সম আয়তন প্রক্রিয়ায় মোলার আপেক্ষিক তাপ। সো এই দুইটার যে বিয়োগফল সেটাকে হিসাব করে দেখা যায়, এটা সবসময় কত আসে, আর এর সমান আসে। আর এই দুজনের যে ভাগফল, দ্যাট ইজ সিপি ওভার সিভি, সেটাকে আমরা একটা নতুন নাম দেই, সেটা হলো আমাদের গামা। সো এখন এই দুইটাকে সলভ করে আমরা দুইটা ইকুয়েশন বের করে রাখি। একটা হলো আমাদের সিভি এর ইকুয়েশন, সেটা আসে আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। ওকে, কি আসে, আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। সো সিভি যদি আমরা জানি তাহলে এই ইকুয়েশনটা ব্যবহার করে ইজিলি কিন্তু সিপি বের করে ফেলা যাবে। অর্থাৎ আমরা বলবো যে সিপি সমান সমান হবে সিভি প্লাস আর। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। ওকে, সো এখন আমাদের যে ডিগ্রি অফ ফ্রিডম ছিল, দ্যাট ইজ এফ, সেটার সাথে এখানের যে গামা আছে সেটারও কিন্তু একটা সম্পর্ক আছে। সো সেই সম্পর্কটা হয় অনেকটা এরকম, যে আমাদের গামা, এটা মানে হলো ওয়ান প্লাস টু বাই এফ। অর্থাৎ আমাদের গামাটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করে স্বাধীনতার মাত্রার উপর। আবার এই যে স্বাধীনতার মাত্রা সেটা ডিপেন্ড করে আমাদের অণুটা দেখতে কিরকম। তো সেই হিসাবে আমরা যদি ভ্যালুগুলো বের করে নিই, যখন আমাদের অণুটা কি হয়, একমাত্রিক বা এক পারমাণবিক, তখন আমাদের এফ এর ভ্যালু হয় থ্রি। সো এফ এর ভ্যালু যখন আমরা থ্রি বসাবো তখন এখানে গামার ভ্যালু কত আসবে, গামার ভ্যালুটা চলে আসবে ফাইভ ওভার থ্রি, যেটা মানে হলো 1.67। এরপরে আমাদের অণুটা যদি দ্বিপারমাণবিক হয় তখন আমাদের এফ এর ভ্যালুটা হয় ফাইভ, এবং আমাদের গামার ভ্যালুটা হবে, এখানে যদি ফাইভ বসাই তাহলে 7/5। আর ডেসিমাল পয়েন্টে এটা আসে 1.4 এর সমান। আর যদি আমাদের অণুটা কি হয়, বহু পারমাণবিক হয়, অর্থাৎ তিন বা তিনের অধিক হয়, তখন আমাদের এফ এর ভ্যালুটা হয় সিক্স, এবং আমাদের গামার ভ্যালুটা হয়, এখানে যদি সিক্স বসাই তাহলে 8/6 অথবা 4/3, যেটা মানে হলো 1.33। তো এখানে বেশ ইম্পর্টেন্ট একটা কথা, যেমন আমাদের যে কার্বন ডাই অক্সাইড আছে সেটার স্ট্রাকচারটা কিন্তু অনেকটা এইরকম। ওকে, অনেকটা এইরকম থাকে। তো যদিও এটা কোন ধরনের একটা বহু পারমাণবিক গ্যাস, যেখানে অণুর সংখ্যা কি আছে, দুই এর অধিক আছে, কিন্তু তারপরেও যেহেতু এর শেপটা কার মতন, দ্বিপারমাণবিকের মতন, তাই এটার ক্ষেত্রে আমাদের স্বাধীনতার মাত্রা হবে ফাইভ এবং গামার ভ্যালু হবে 1.4। এবং দ্বিতীয় আরেকটা কথা, সেটা হলো যদি আমাদের কখনো বাতাস নিয়ে কথা বলে, অর্থাৎ বাতাস নিয়ে কোনো অঙ্ক করতে দেয়, তাহলে আমরা জানি বাতাসের ভিতরে 80% কি আছে, 80% আছে নাইট্রোজেন, এবং অলমোস্ট 19% মতন, বা ইউজুয়ালি আমরা 20-21 বলি, এগুলোর ভিতরে কিছুটা মিসম্যাচ হবে, তবে সেটা আমাদের পয়েন্ট না। 19%-এর মতন কি থাকে, অক্সিজেন। দুইটাই কি, দুইটাই কিন্তু আমাদের দ্বিপারমাণবিক গ্যাস। তো সেই কারণে আমরা বাতাসের যেই গামার ভ্যালু সেটা ধরে থাকি দ্বিপারমাণবিক গ্যাসের সমান, দ্যাট ইজ 1.4। ওকে, সো এই জিনিসটা যাতে আমাদের একটু মনে থাকে। সো এই তিনটা ফর্মুলা আমরা একটু সেপারেটলি মনে রাখবো, তাহলে আমাদের জন্য অনেক জায়গায় হেল্প হবে।
ওকে, সো এর পরের টপিকটা হলো আমাদের কার্নো ইঞ্জিন। ওকে, সো কার্নো ইঞ্জিন পড়ার আগেও আমাদের যেটা পড়তে হয় সেটা হলো আমাদের বেসিক তাপ ইঞ্জিনটা কি। ওকে, তো তাপ ইঞ্জিনের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আমাদের এখানে একটা সোর্স থাকে, যে সোর্সের টেম্পারেচারটা হয় T1। ওকে, আর সোর্সের যে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা সেটা হয় ইনফিনিটি। তো ইনফিনিটি হওয়ার কারণ কি? কারণ আমরা জানতাম আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা মানে হলো ডেল্টা কিউ ডিভাইডেড বাই এন ইন্টু ডেল্টা টি। অর্থাৎ আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা আমাদের বলতো কি, যে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কতটুকু তাপ লাগে। তা আমরা ধরে নেই যে আমাদের যে সোর্স আছে সেটার টেম্পারেচার কখনোই কি হবে না, চেঞ্জ হবে না, সেটা সে যতই তাপ দিয়ে দেখ অথবা গ্রহণ করুক। তো যেহেতু আমি তাপ যতই দিই না কেন আমাদের টেম্পারেচার কখনো চেঞ্জ হবে না, তাই সি এর ভ্যালু হবে ইনফিনিটি। অর্থাৎ ইনফিনিটি পরিমাণ তাপও যদি আমরা দিয়ে দেই তারপরেও আমাদের টেম্পারেচারে কি হবে না, কোনো চেঞ্জ হবে না। সো এই ব্যাপারটা যাতে আমাদের একটু মাথায় থাকে। আর আমাদের এখানে থাকে একটা সোর্স সিঙ্ক, বা এটাকে আমরা তাপ গ্রাহক বলে থাকি, যেটার টেম্পারেচার হবে T2, এবং এটার ক্ষেত্রেও আমাদের সি এর ভ্যালু হয় ইনফিনিটি। তো যখন আমরা এই দুইটাকে তাপীয়ভাবে কানেক্টেড করে দিব তখন কি হবে, এইখান থেকে এইখানে তাপের ফ্লো হওয়া শুরু করবে। কারণ তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হওয়া শুরু করে। তো সেখান থেকে আমরা সহজে বলে রাখি এখানে যে T1টা অবশ্যই কি হবে, T2 থেকে বড় হবে। তো এরকম যদি হয় তখন আমরা কি করি, মাঝপথে এরকম একটা ইঞ্জিনের মতন কানেক্ট করে দিই। ওকে, এটাই হলো আমাদের সেই তাপ ইঞ্জিন। ওকে, সো ইঞ্জিনের মতন কানেক্ট করে দিলাম, তাহলে যেটা হবে সেটা হলো এইখান থেকে Q1 পরিমাণ তাপ আমাদের ইঞ্জিনে গ্রহণ করবে। সেই ইঞ্জিনের গৃহীত তাপের W পরিমাণ সে কাজে রূপান্তরিত করতে পারবে। এটা হবে কি আমাদের আউটপুট, এবং বাকি যে এক্সট্রা তাপটুকু থাকে সেটা সে এই Q2 এর ভেতরে বর্জন করবে। সো এই যে Q1টা সেটা হলো আমাদের ইনপুট, কিন্তু Q1টা হলো আমাদের ইনপুট, Wটা হলো আমাদের আউটপুট, আর Q2 এটা হলো আমাদের ওয়েস্ট বা অপচয়। সো এখান থেকে আমরা বেশ কয়েকটা ফর্মুলা দাঁড় করাতে পারি। প্রথম ফর্মুলাটা কি? প্রথম ফর্মুলাটা হলো আমাদের Q1, এটা অবশ্যই হবে W প্লাস Q2 এর সমান। এবং আমরা যদি তার দক্ষতা বলতে চাই তাহলে দক্ষতা সমান সমান অলওয়েজ কি হয়, আউটপুট ওভার ইনপুট। সো এখানে আউটপুট মানে হলো W, ইনপুট মানে হলো Q1। W সমান সমান এই ফর্মুলা থেকে লেখা যায় Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, অর্থাৎ আমাদের ফর্মুলাটা আসে 1 মাইনাস Q2 ওভার Q1। সো আমরা ফাইনালি যেটা মনে রাখবো সেটা হলো আমাদের ইটা সমান সমান আসে 1 মাইনাস Q2 ওভার Q1। এবং যেহেতু আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে পছন্দ করি তাই এটাকে পার্সেন্টেজে লিখে রাখবো। সো এখন যে ইম্পর্টেন্ট কথাটা আমরা অবশ্যই মনে রাখবো সেটা হলো এই যে ফর্মুলাটা আছে এটা কিন্তু সকল তাপ ইঞ্জিনের জন্য কার্যকর থাকবে। অর্থাৎ এটার জন্য আমাদের কিন্তু কার্নো ইঞ্জিন হওয়া মাস্ট না। ওকে, সো কার্নো ইঞ্জিনে স্পেশাল কি থাকে আসলে? কার্নো ইঞ্জিনে যেটা হয় সেটা হলো আমাদের এই যে Q2/Q1 যে রাশিটা আছে, Q2/Q1 এটা হয়ে যায় T2 ওভার T1 এর সমান। এই জিনিসটা শুধুমাত্র এবং শুধুমাত্র কার্নোর জন্য ঘটবে। তো এটা যদি সত্য হয় তাহলে ইটার যে ফর্মুলা সেখানে আমরা এই জিনিসটা বসিয়ে দিতে পারবো। সো ওভারঅল আমাদের ইটার ভ্যালু কি আসবে, এটা সমান সমান আসবে 1 মাইনাস T2 ওভার T1 ইন্টু 100%। তাহলে এখানে যে ফর্মুলাটা আসলো এটাও কিন্তু শুধুমাত্র কার জন্য, কার্নো ইঞ্জিনের জন্য। তো এর মানে কি এই যে কার্নো ইঞ্জিনের জন্য আমাদের উপরে যে ফর্মুলাটা আছে এটা খাটবে না? অবশ্যই তা না। কার্নো ইঞ্জিনের জন্য উপরেরটাও খাটবে, নিচেরটাও খাটবে। ওকে, সো এটা যাতে আমাদের একটু ভালোভাবে মনে থাকে। আরেকটা ব্যাপার যেটা কনফিউশন হয় সেটা হলো আমরা মনে রাখি যে কার্নো ইঞ্জিনের দক্ষতা হলো কি সর্বোচ্চ। এখন দক্ষতা সর্বোচ্চ কত হতে পারে এখান থেকে দেখে মনে হয় সেটা 100% হতে পারে, কিন্তু কোনো তাপ ইঞ্জিনের দক্ষতায় কিন্তু কি হবে না, কখনোই 100% হবে না। তো সর্বোচ্চ দক্ষ বলতে আমরা কি বুঝাই আসলে? সর্বোচ্চ দক্ষ বলতে আমরা যেটা বুঝাই ওই যে T1 আর T2 আমাদের সোর্স আর সিঙ্ক ছিল, এই ২ টা টেম্পারেচারের মধ্যে আমরা যদি ৩ টা ইঞ্জিন কাজে লাগাই তার মধ্যে যেটা কার্নো ইঞ্জিন হবে সেটার দক্ষতা হবে সবচেয়ে বেশি। আবার বলি, আমরা যদি একই টেম্পারেচার পার্থক্যের ভেতরে বিভিন্ন ধরনের ইঞ্জিন কানেক্ট করি তাহলে যেটা কার্নো ইঞ্জিন হবে সেটার দক্ষতাটা হবে ম্যাক্সিমাম। হ্যাঁ, এখন হতে পারে ওই কার্নো ইঞ্জিনের দক্ষতা হলো 40%। তাহলে এই ২ টা টেম্পারেচারের মাঝে যদি অন্য কোনো ইঞ্জিন আমরা কাজে লাগাই তাহলে সেটার দক্ষতা কখনোই 40% থেকে বেশি হতে পারবে না। তো ম্যাক্সিমাম বলতে আমরা এই জিনিসটা মিন করি যে ওই কেসের জন্য ওইটাই সর্বোচ্চ, ওর থেকে বেশি না। তো এর মানে এটা না যে কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% হয়ে যায়। 100% কখনোই হবে না। তবে যেটা হবে সেটা ওই কেসের জন্য ম্যাক্সিমাম হবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার।
সো কার্নো ইঞ্জিনের সাথে মিলে এই টাইপের একটা টপিক আছে, সেটা হলো আমাদের রেফ্রিজারেটর। তো সেটাও আমরা এখানে দেখে ফেলি। ওকে, তো ফ্রিজটাকে আমরা আসলে কার্নো ইঞ্জিনের সাথে অ্যানালজি দিয়ে মনে রাখবো, তাহলে আমাদের ফর্মুলাগুলা একটু মনে রাখতে সুবিধা হবে। সো এখানে যে ফর্মুলাগুলো ব্যবহার করব সেটা কিন্তু বইয়ের সাথে নাও মিলতে পারে, কিন্তু এই ফর্মুলাটা আমার কাছে ইজিয়ার মনে হয়, তাই আমি ফর্মুলাটাকে এইভাবে মনে রাখি। সো দেখি আমাদের এখানে কি থাকে। ওই যে কার্নো ইঞ্জিনের যেই জায়গায় আমাদের সিঙ্কটা ছিল, সেই জায়গাটা এখন হবে আমাদের ফ্রিজের ভেতরের অংশ, অর্থাৎ যেখানে আমরা আপেল, কমলা, কোক, কোল্ড ড্রিঙ্কস এই জিনিসগুলো রাখবো। আর উপরে যে পার্টটা আছে সেটা হবে আমাদের রুম, যেখানে আমাদের ফ্রিজ থেকে কি তাপটা বাইরে বেরিয়ে আসবে। আর আমরা যেখানে আগে ইঞ্জিন রাখতাম, সেই জায়গাটায় এখন চলে আসবে আমাদের ফ্রিজের যন্ত্রপাতি। তো যন্ত্রপাতির মধ্যে সবচেয়ে কোর যেই মেশিনটা থাকে সেটা হলো আমাদের একটা কম্প্রেসর। ওকে, সো এখানে একটা কম্প্রেসর আছে। তাহলে এখন যে ঘটনাটা ঘটে সেটা হলো, আমরা যখন ইলেকট্রিক্যালি ফ্রিজটাকে কারেন্টের সাথে কানেক্ট করি, তখন ফ্রিজ কি করে কিছু পরিমাণ কাজ এখানে প্রবেশ করাতে পারে। এটা কোন জায়গা থেকে আসে? এটা হলো আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে আসে। ওকে, তো যখন সে এই এনার্জিটা পায় সেটা ইউজ করে সে ফ্রিজ থেকে কিছু পরিমাণ কি করে তাপ শোষণ করে নেয়। তো সেই শোষিত তাপটাকে আমরা Q2 বলতেছি। তো বইয়ের ভিতর যেই জিনিসটা করা হয় এটাকে Q1 বলে, তাই আমাদের ফর্মুলাগুলো চেঞ্জ হয়ে যায়, আমরা সেটা চাই না, আমরা এখানে Q2 নামেই চিনব। আর এই দুইটা মিলে সে কি করবে, এখন কাজ টাজ করে রুমের ভেতরে যে তাপটুকু সে শোষণ করলো সেটাকে বর্জন করে দিবে। তো সেটা হবে আমাদের Q1। ওকে, সো এটুকের পরে আমরা যেমন কার্নো ইঞ্জিনে একটা দক্ষতার রাশিমালা দেখেছিলাম, ঠিক সেম ভাবে এখানেও একটা রাশিমালা আসবে, সেটাকে আমরা বলি ফ্রিজের কার্যকৃত সহগ বা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। ওকে, তো সংক্ষেপে এটাকে আমরা COP এটার মাধ্যমে প্রকাশ করি, অথবা এটাকে মাঝে মাঝে আমরা কে এর মাধ্যমেও প্রকাশ করে থাকি। সো কে হলো এমন একটা সংখ্যা যেটা বেশি হলে আমরা বলবো আমাদের ফ্রিজটা ভালো। তো আমরা চাই কি, আমরা চাই ফ্রিজটা বেশি বেশি তাপ শোষণ করুক আর কম কম ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করুক। সো ডাব্লিউ যদি কম হয় তাহলে আমরা চাই কি এটা বড় হোক, সেই কারণে আমরা ডাব্লিউ কে নিচে রাখবো। আর আমরা চাই কিউ যাতে বেশি হোক, তখন ফ্রিজটা কি হবে, ভালো হবে। সো কিউটাকে আমরা এখানে রাখবো উপরে। তাহলে এখন Q2 যদি বড় হয় তাহলে তাপ বেশি শোষিত হবে, তখন আমাদের কার্যকৃত সহগ বড় হবে। আবার যদি ইলেকট্রিক্যাল এনার্জি কম খরচ করে, তখনও আমাদের কার্যকৃত সহগের মান কি হবে, বড় হবে। এবং যেহেতু আমরা সবকিছুকে 100% এ প্রকাশ করার চেষ্টা করি, তাই এখানেও আমরা 100% লিখে দিব। সেকেন্ডলি, আমাদের এখানে কোন জিনিসটা খাটবে সেটা হলো এই যে Q1 সেটা অবশ্যই W আর Q2 এর সমান হবে। সো Q1 এটা সমান সমান হবে W প্লাস Q2। 3 নাম্বার যে ব্যাপারটা সেটা হলো, আমাদের যেই ফ্রিজের যে রেফ্রিজারেটরের যেই যন্ত্রাংশগুলো আছে সেগুলো অবশ্যই কার্নো ইঞ্জিনের নীতিটা মেনে চলবে। অর্থাৎ আমাদের রুমের টেম্পারেচার যদি T1 এবং ফ্রিজের টেম্পারেচার যদি T2 হয়, তাহলে এই জিনিসটা অবশ্যই সত্য হবে। সেটা হলো Q1 ডিভাইডেড বাই Q2 এইটা ইকুয়ালস টু T1 ডিভাইডেড বাই T2। হ্যাঁ, অবশ্যই এই জিনিসটা সবসময় সত্য হয় না, তবে আমাদের এইচএসসি সিলেবাসে যেই ফ্রিজের কথা বলা আছে সেখানে কিন্তু অবশ্যই এই সূত্রটা কাজে লাগবে। তো আমরা সচরাচর চেষ্টা করব যে এই সূত্র দিয়ে কাজ চালানো যায় কিনা সেটা দেখতে। যদি এই সূত্র দিয়ে কাজ না চলে, শুধুমাত্র তখনই আমরা এই সূত্রটা ইউজ করার চেষ্টা করব, আদারওয়াইজ এটাকে অ্যাভয়েড করাই বেটার। তো এটা ছিল আমাদের মোটামুটি ফ্রিজ নিয়ে কথাবার্তা। ওকে, সো লাস্ট আমাদের আরেকটা টপিক থাকে, সেটা হলো আমাদের এনট্রপি। ওকে, সো এই এনট্রপির ব্যাপারে আমরা তেমন বেশি কিছু বলবো না। তো প্রথম যে ব্যাপারটা আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে সেটা হলো, এনট্রপি মানে হলো অনেকটা কাইন্ড অফ বিশৃঙ্খলার পরিমাপ। যদিও এখানে প্রবাবিলিটির অনেক ব্যাপার আছে, তো আমরা সহজভাবে মনে রাখবো যে এনট্রপি মানে হলো কোনো একটা সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপ। ওকে, সো এই বিশৃঙ্খলাটা বললে আসলে তেমন একটা আইডিয়া আসে না। তো আমরা এটাকে একটা ইংলিশ ওয়ার্ড দিয়ে মনে রাখি, এটা মানে হলো র্যান্ডমনেস। অর্থাৎ একটা সিস্টেম যত র্যান্ডম ভাবে সাজতে পারবে সেটার এনট্রপির পরিমাণ তত বেশি হবে। সেকেন্ডলি, যদি কোনো একটা সিস্টেমে তাপ শোষিত হয় তাহলে সেখানের এনট্রপি বৃদ্ধি পাবে, এবং তাপ বর্জিত হলে এনট্রপি হ্রাস পাবে। ৩ নাম্বার আরেকটা জিনিস সেটা হলো, যেকোনো প্রত্যাবর্তী প্রক্রিয়া যদি হয় সেটার এনট্রপির পরিবর্তন হবে সবসময় শূন্য। আর যদি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হয় সেখানে এনট্রপির অবশ্যই কোনো না কোনো পরিবর্তন হবে, সেটা কখনোই শূন্য হবে না, শূন্য থেকে বড় হবে। সো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য, এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় আমাদের এনট্রপির পরিবর্তনটা নট ইকুয়ালস টু জিরো হবে, অর্থাৎ এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে।
তবে দেখা যায় আমাদের মহাবিশ্বে আমরা যেই প্রক্রিয়ায় ঘটাই না কেন তার সাথে ইনভলভ যতগুলো বস্তু থাকবে সবগুলার টোটাল এন্ট্রপি যদি আমরা হিসাব করি সেটা সবসময় কি আসে, সবসময় শূন্য থেকে বড় আসে ইউজুয়ালি। ওকে, সো এই এন্ট্রপি মাপার জন্য আমাদের কিছু ফর্মুলা আছে। তার আগে একটা জিনিস একটু বলে রাখি যে আমাদের পুরো চ্যাপ্টারে যদিও আদর্শ গ্যাস নিয়ে কাজ করে, শুধুমাত্র এই এন্ট্রপির যে টপিক সেটাতে কিন্তু তরল আর কঠিন পদার্থ নিয়ে কাজ করে। ওকে, গ্যাস নিয়ে খুব একটা কাজ করে না। সো আমরা আমাদের সিলেবাস অনুসারে তরল এবং কঠিনের ভেতরেই সীমাবদ্ধ থাকবো। সো এন্ট্রপির পরিবর্তনের জন্য ম্যাথমেটিক্যালি যে ফর্মুলাটা আসে সেটা হলো ডিএস এটা ইকুয়ালস টু ডিকিউ বাই টি। তো এখন এইটার থেকে আমরা আসলে দুইটা ভার্সন পাই। একটা হলো যখন আমাদের তাপমাত্রাটা পরিবর্তিত হবে, বা আমরা বলতে পারি আমাদের তাপমাত্রাটা ভেরিয়েবল। তো তাপমাত্রা যদি ভেরিয়েবল হয় তখন আমাদের টোটাল যে ডেল্টা এস এটা বের করার জন্য আমাদের এই পার্টটাকে ইন্টিগ্রেট করতে হয়, সেখানে টি1 থেকে টি2 পর্যন্ত যায়। তো এটাকে আমরা ইন্টিগ্রেট করলে আমাদের ফাইনালি যে রেজাল্টটা আসে সেটা আসে এমএস এলএন টি2 বাই টি1, অনেকটা এইরকম। সো এই জায়গায় এন্ট্রপিটা বাড়ছে নাকি কমছে সেটা হিসাব করার জন্য কিন্তু আমাদের টেম্পারেচার গুলো দেখলেই হবে। অর্থাৎ আমাদের নিজে থেকে কোনো প্লাস মাইনাস বসাতে হবে না প্রক্রিয়াটা দেখে। আমরা শুধু টেম্পারেচারের ভ্যালুগুলো বসাবো, প্রক্রিয়া ফর্মুলা নিজেই আমাদের বলে দিবে এখানে এন্ট্রপি বাড়ছে নাকি কমছে। আর ২ নম্বরে আমাদের যদি তাপমাত্রাটা কি থাকে, ফিক্সড থাকে। তো এরকম একটা কেস কিন্তু আমরা এই ভিডিওর একদম শুরু থেকেই দেখেছি, যেখানে তাপ পরিবর্তিত হয়, মানে তাপের আদান-প্রদান হয় কিন্তু তাপমাত্রাটা ফিক্সড থাকে। যখন আমাদের বরফ থেকে পানি হয়, 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি, ওই জায়গায় কিন্তু আমাদের তাপের শোষণ হয় কিন্তু তাপমাত্রা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তো সেই কেসটা আমরা এখন নিব। সো তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয় তখন ডেল্টা এস এটা আগের মতনই আমাদের কি আসবে, ডিকিউ ওভার টি। তবে টি যেহেতু কনস্ট্যান্ট তাই 1/t বাইরে চলে আসবে, এখানে থাকবে ইন্টিগ্রেশন অফ ডিকিউ। আর যে কোনো জিনিসকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু কি হবে, সেটা কিউ এর ভ্যালুটাই আসবে। আর এখানে ইন্টিগ্রেট করে প্রথমে আমাদের তাপ থাকবে কিউ1, পরে থাকবে কিউ2। সো ডেল্টা এস এর যে ফর্মুলাটা সেটা চলে আসবে ডেল্টা কিউ ওভার টি। ওকে, আমরা কি করলাম, এখানে ইন্টিগ্রেশনটা করলাম, ইন্টিগ্রেশনটা আসবে কিউ, তারপরে লিমিটটা বসাবো, লিমিটটা হবে কিউ1 থেকে কিউ2। সো উপরে থাকবে কিউ2 মাইনাস কিউ1, তখন আমাদের এখানে কি চলে আসবে, ডেল্টা কিউ চলে আসবে। তো এইটা হলো আমাদের সেই ফর্মুলাটা যেটা আমাদের মনে রাখতে হবে। এখন এই জায়গায় তাপের শোষণ হয়েছে না বর্জন হয়েছে সেটা কিন্তু আমাদের নিজে থেকে বসাতে হবে। ওকে, আর এই যে ডেল্টা কিউ এটা আমরা ইউজুয়ালি আমাদের ম্যাথে দুইটা কেসেই দেখি। একটা হলো যখন বরফ থেকে পানিতে গলে, অথবা গলা পানি ধীরে ধীরে বরফে রূপান্তরিত হয়, অথবা সেকেন্ড যে কেস সেটা হলো বাষ্প থেকে পানি হওয়া অথবা পানি থেকে বাষ্প হওয়া, ওই যে যখন সুপ্ত তাপটা শোষিত হয়। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে শোষিত তাপ ইদার হবে এমএলএফ অথবা হবে এমএলভি। এখন এইটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো এটা পজিটিভ হবে কখন, এটা পজিটিভ হবে যখন আমাদের তাপ শোষিত হবে, অর্থাৎ বরফ থেকে পানি হবে। তো বরফ থেকে পানিটা আসলে বেশি স্পেসিফিক হয়ে গেল, এখানে আসলে কঠিন থেকে তরল হওয়ার যে কেসটা আছে সেক্ষেত্রে আমাদের কি হবে, পজিটিভ হবে। তো নেগেটিভটাও আশা করি বুঝতে পারছি, নেগেটিভটা হবে ঠিক এটার উল্টা প্রসেস। অর্থাৎ যদি আমাদের পানিটা ধীরে ধীরে বরফে রূপান্তরিত হয়, ঠিক সেম ভাবে আমাদের এমএলভিও হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। তো এটা পজিটিভ কখন হবে, যখন আমাদের পানিটা ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হবে। তো এটাও বেশ পার্টিকুলার এক্সাম্পল। আমরা যদি জেনারেলি বলতে চাই তাহলে কোনো একটা বস্তু তরল থেকে বাষ্পে রূপান্তরিত হওয়ার সময় এমএলভি এর সমান তাপ শোষিত হবে, তখন এখানে কি বসবে, পজিটিভ চিহ্ন আকারে বসবে। আর নেগেটিভ হবে যখন এটার উল্টাটা হবে, অর্থাৎ বাষ্প থেকে বা গ্যাসিয়াস অবস্থা থেকে আমরা ধীরে ধীরে তরল অবস্থায় আসবো। তো আশা করি এন্ট্রপির ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। তো এভাবেই আমাদের এখানে কি হয়, এই যে এন্ট্রপির যে হিসাবগুলো সেগুলো মাঝে মাঝে করতে হয়। আর আরেকটা জিনিস একটু বলে রাখি, মাঝে মাঝে আমাদের যে এন্ট্রপির অঙ্কগুলো সেগুলোতে ফাইনাল টেম্পারেচারটা দেওয়া থাকে না। তো তখন আমাদের ক্যালোরিমিতের সাহায্য একটু নিতে হয়। তো ক্যালোরিমিতে আমাদের যেটা বলে সেটা হলো শোষিত তাপ ইকুয়ালস টু হয় বর্জিত তাপ। তো এই শোষিত তাপটা আমরা M1 S1 ডেল্টা থিটা 1 এটা দিয়ে হিসাব করি, আর বর্জিত তাপটা M2 S2 ডেল্টা থিটা 2 দিয়ে হিসাব করে থাকি। সো এই কোয়েশ্চেনটা সলভ করলে আমরা ফাইনালি একটা থিটা পাই, সেটার মাধ্যমে মাঝে মাঝে আমাদের এন্ট্রপির অঙ্কগুলো করতে হয়। ওকে, সো আমাদের সূত্রগুলো মোটামুটি শেষ। লাস্ট দুই একটা জিনিস একটু বলে রাখি, সেটা হলো আমাদের ডিইউ এইটা কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয়। সো ডিইউ যখন পজিটিভ হবে আমরা ধরে নিব সেখানে অবশ্যই আমাদের গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পাবে।
অথবা ভাইস ভার্সা, যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে অবশ্যই অভ্যন্তরীণ শক্তি কি পাবে? বৃদ্ধি পাবে। আর এটা নেগেটিভ হবে কখন? যখন তাপমাত্রা হ্রাস পাবে। ওকে, এই জিনিসটা থাকলো। এরপরে হলো আমাদের DW। সো DW তেও আমাদের কি আছে? পজিটিভ নেগেটিভ আছে, এবং এই যে পজিটিভ নেগেটিভ বোঝা, এটাই কিন্তু বেশ ট্রিকি ব্যাপার, DW টা। তো আমরা এটাকে সিম্পলি মনে রাখবো, DW টা পজিটিভ হবে যখন গ্যাসের আয়তনটা বৃদ্ধি পাবে, আর DW টা নেগেটিভ হবে গ্যাসের আয়তন হ্রাস পাবে। সো এখানে যে গ্যাসের আয়তন বৃদ্ধি আর হ্রাস বলছি, এগুলোরও কিছু ইন্টারপ্রিটেশন আমরা বের করে রাখি। সেটা হলো, গ্যাসের আয়তন যখন বৃদ্ধি পায় তখন কি হয়? গ্যাসটা ঠেলে ঠেলে উপরের দিকে উঠে। তখন আমরা এটাকে বলি গ্যাস দ্বারাকৃত কাজ। আর যখন আমাদের গ্যাসের আয়তনটা হ্রাস পায় তখন কি হয়? গ্যাসের আয়তনটা চেপে যায় অনেক। তো চেপে গেলে তখন আমরা বলি বাইরে থেকে কেউ গ্যাসের উপর কাজ করেছে। অর্থাৎ এখানে হবে গ্যাসের উপরকৃত কাজ। তাহলে যখনই আমাদেরকে বাইরের কোনো এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃতকাজের কথা বলা হবে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কি করবে? আয়তনটা হ্রাসই করবে সবসময়। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যে এরকম যদি থাকতো একটা, সাপোজ এটা হলো আমাদের সেই পিস্টন, সেই পিস্টনের ভিতর নিচে কি আছে? অনেকগুলো গ্যাস জমা আছে। এই যে এখানে অনেকগুলো গ্যাস জমা আছে। ওকে। সো এটাতে কি করা যেত? আমরা কেউ একজন বাইরে থেকে এটাকে ধরে উপরের দিকেও টান দিতে পারতাম। তখন কিন্তু গ্যাসের আয়তন বৃদ্ধি পেত। কিন্তু বাই ডিফল্ট আমাদের অঙ্কগুলাতে এই জিনিসটাকে অ্যাজিউম করা হয় যে যদি বাইরে থেকে কেউ কাজ করে, সেটা অবশ্যই গ্যাসের উপরকৃত কাজ করবে এবং গ্যাসটাকে সংকুচিত করবে। যদি গ্যাসটা প্রসারিত হয়, সেক্ষেত্রে অবশ্যই গ্যাসটা নিজে প্রসারিত হয়েছে। বাইরে থেকে কোনো কাজ করা হয়নি। সো এখানে DW আর DQ এর পজিটিভ নেগেটিভ এর একটা ব্যাপার ছিল, এবং সেকেন্ডলি বা লাস্টলি আমরা একটা জিনিস একটু মনে রাখি, সেটা হলো আমাদের যে পিভি ডায়াগ্রামটা। সো পিভি ডায়াগ্রামে আমাদের আসলে ২ টা কম্প্যারিজন দেখানো হয়। সেটা হলো আমাদের সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তো কেউ যদি আমাদেরকে এইরকম একটা গ্রাফ এঁকে দেয়, একই গ্যাসের জন্য, যে একটা গ্রাফ হলো এইরকম এবং সেকেন্ড যে গ্রাফ, সেই গ্রাফটা হলো এইরকম, এবং আমাদেরকে জিজ্ঞেস করে যে এখানে কোনটা রুদ্ধতাপীয় হবে এবং কোনটা সমচাপ। তো আমরা মনে রাখবো যেটা একটু কম খাড়া থাকবে সেটা অলওয়েজ কি হবে? সমষ্ণ হবে। আর যেটা একটু বেশি খাড়া থাকবে সেটা হবে আমাদের রুদ্ধতাপীয়। সো এই যে গ্রাফ, এই গ্রাফের যে ঢাল, সে ঢাল বের করার জন্য একটা ফর্মুলা আমাদের জানা আছে, যে ডিপি ডিভি অফ সমষ্ণ। খেয়াল করি আমরা ডিপি ডিভি কেন নিলাম? কারণ আমরা জানি এদিকে যদি ওয়াই থাকতো, এদিকে যদি এক্স থাকতো, তাহলে যে কোনো বিন্দুতে ঢাল কি আসতো? ঢাল আসতো ডিওয়াই ডিএক্স। তো এখানে যেহেতু ওয়াই এর জায়গায় পি আছে তাই ডিপি, এক্স এর জায়গায় যেহেতু ভি আছে তাই ডিভি। তো সমষ্ণের ক্ষেত্রে এটা আসে মাইনাস পি ওভার ভি। অর্থাৎ কেউ যদি এই বিন্দুতে ঢালের মান জিজ্ঞেস করে, আমরা আসলে কি করব? এই বিন্দুতে ভলিউমটা কত দেখব, এই বিন্দুতে প্রেসারটা কত দেখব। তারপর প্রেসারের মানকে ভলিউমের মান দিয়ে ভাগ করে সেটাকে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা ঢালের মানটা পেয়ে যাব। আর আমাদের রুদ্ধতাপীয়র ক্ষেত্রে যে ঢালটা আসে, সেটা আসে মাইনাস গামা ইন্টু পি ওভার ভি। এখানে গামাটা কি? ওই যে আমাদের গামাটা কি ছিল? একক গ্যাসের সিপি আর সিভি এর অনুপাত। তো এটা আমাদের কার উপর ডিপেন্ড করতো? স্বাধীনতার মাত্রার উপর। অর্থাৎ গ্যাসের অণুটা কোন ধরনের তার উপর ডিপেন্ড করতো। সো এই ২ টাকে যদি বেশ ভালোভাবে আমরা অবজার্ভ করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি যে ডিপি/ডিভি অফ রুদ্ধ, এইটা ইকুয়ালস টু হলো গামা ইন্টু, এই যে গামা ইন্টু মাইনাস পি বাই ভি। এই যে মাইনাস পি বাই ভি, এটা মানে হলো ডিপি/ডিভি অফ সমষ্ণ। ওকে। তাহলে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে গ্রাফটা আছে সেটা কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার যে গ্রাফ তার থেকে গামা গুণ অধিক খাড়া হয়। তো সেই কারণে একই বিন্দু থেকে যদি স্টার্ট হয় এবং একই বিন্দুতে যদি শেষ হয়, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা অবশ্যই সমষ্ণ প্রক্রিয়ার নিচের দিকে থাকবে। তো আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার। এটা আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এবং শেষ পর্যন্ত যেটা থাকে সেটা হচ্ছে কৃতকাজের একটা ব্যাপার। ওকে? সো কৃতকাজের ক্ষেত্রে দেখি আমাদের এই যে P1 V1 এই যে স্টেটটা আছে, সেই স্টেট থেকে আমরা এখানে গেলাম P2 V2 তে। তো সেখানে কিন্তু আমরা এইভাবেও যেতে পারি, আবার P2 V2 থেকে P1 V1 এও আসতে পারি। সো যখন আমরা P1 V1 থেকে P2 V2 তে গেলাম, তখন কিন্তু আমাদের ভলিউম V1 থেকে বেড়ে কত হয়েছে? V2 হয়েছে। কারণ এই অ্যাক্সিস বরাবর আমাদের ভলিউম কিন্তু বৃদ্ধি পায়। তো যখন ভলিউম বৃদ্ধি পায় তখন আমাদের কৃতকাজটা হবে পজিটিভ। আর যখন ভলিউম হ্রাস পায় তখন কৃতকাজটা হবে নেগেটিভ। এখন যদি আমাদের কোনো একটা সাইক্লিক প্রক্রিয়া থাকে, যেমন আমাদের কার্নো চক্রে যে প্রক্রিয়াটা থাকে, দ্যাট ইজ এদিক বরাবর যায়, তারপরে এইভাবে আসে, এরপরে এইভাবে গিয়ে আবার এইভাবে ফিরে আসে। অর্থাৎ প্রক্রিয়াটা কিরকম? এইরকম। অর্থাৎ এটা কিন্তু একটা ক্লকওয়াইজ প্রক্রিয়া।
তো এইসব ক্লকওয়াইজ যখন প্রক্রিয়া থাকে তখন আমাদের কৃত কাজটা হয় এই যে মাঝখানে আবদ্ধ যে এরিয়াটা আছে সেটার সময়, এবং কৃত কাজটা সেক্ষেত্রে হয় পজিটিভ। তাহলে পজিটিভ কখন হবে? যখন আমাদের ক্লকওয়াইজ থাকবে। আর যদি আমাদের প্রক্রিয়াটা অ্যান্টি ক্লকওয়াইজ হতো, অর্থাৎ প্রক্রিয়াটা এইরকম হতো যে এই বিন্দু থেকে এদিকে গেল, তারপর সেখান থেকে এইদিকে, সেখান থেকে তারপরে এইদিকে, এবং সেখান থেকে এইদিকে, এরকম অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরতো তখন আমাদের কৃত কাজটা সেম আসতো, তবে মানটা আসতো নেগেটিভ। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, এবং তাপগতিবিদ্যায় আমাদের মোটামুটি এই সূত্রগুলাই বেশ ভালোভাবে মাথায় রাখতে হবে।